স্বাগত আবারও প্রযত্নে বাংলাদেশে। এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি হিমাদ্রি রাহা। দর্শক, সাম্প্রতিক সময়ে আমরা যেমনটি দেখেছি, জুলাই অভ্যুত্থানের ঠিক ২ বছর যখন পার হয়েছে, ৩, ৪ এবং ৫ই আগস্ট, অর্থাৎ এই ৩ দিনে দেশের প্রধান ৪টি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকার আরেকটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দেখেছি ছাত্রদল এবং শিবির যে মুখোমুখি একটা অবস্থান, সেখানে সংঘাত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। এছাড়া ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে পরস্পর বিরোধী বক্তব্য, হামলা, সংঘাত, অনেকে আহত হয়েছে আমরা দেখেছি। কিন্তু ৫ তারিখের পর, ৫ই আগস্টের পর, জুলাই অভ্যুত্থানের পর, যেখানে একটি সংঘাতহীন ক্যাম্পাস এবং ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সহাবস্থান যেখানে নিশ্চিত করার কথা ছিল, তার বিপরীতে ধরনের অবস্থা আসলে এই জনমনে একটি প্রশ্ন তুলেছে বা একটি প্রশ্ন উঠেছে বারবার যে আসলে ক্যাম্পাসটি কার। দর্শক, এসব নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সাজিয়েছে ক্যাম্পাস কার, শিক্ষার্থীর নাকি সংগঠনের। আর আলোচনায় আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী, এখন আমাদের সাথে আলোচনায় আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিকবাতুল্লাহ সিকবা। আর একটু পরে আমাদের সাথে আলোচনায় যুক্ত হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সিকবাতুল্লাহ সিকবা, আপনাকে স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। স্বাগতম, বিবিসিকে ধন্যবাদ। যেমনটি বলছিলাম যে আসলে দুদিন আগে জুলাই অভ্যুত্থানের ২ বছর হলো। কথা ছিল যে স্বপ্ন ছিল ক্যাম্পাস হবে সবার, শিক্ষার্থীদের সবার। সেখানে যদি বলি যে সহাবস্থান থাকবে, একটা সংঘাতহীন ক্যাম্পাস থাকবে, কিন্তু তার বিপরীতে ঠিক ২ বছর পর আমরা তার বিপরীত চিত্র দেখেছি। শুধু আমরা না, সবাই দেখেছে। কিন্তু কেন এমনটা হলো? পরিস্থিতি এদিকে বা কেন গেলো, সংঘাতের দিকে কেন? ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশের বর্তমান যে একটি বাস্তবতা আমরা দাঁড়িয়েছি, জুলাই বিপ্লব সংগঠিত হওয়ার পরে, জুলাই বিপ্লব তো ছাত্র জনতার আকাঙ্ক্ষার মাধ্যমে আসলে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল এবং তারা তাদের দাবি দাবা আদায়ের জন্য রাজপথে নেমে এসেছিল। এবং আমরা দেখেছি একটি ফ্যাসিবাদী কায়দায় ছাত্রদের এই আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে এবং ছাত্রদের আন্দোলন আলটিমেটলি পুরো দেশবাসীর আন্দোলনে রূপান্তরিত হয়। দেশবাসী পরিবর্তনের আশায় মূলত রাজপথে নেমে এসেছিল এবং সেভাবে আসলে জুলাই অভ্যুত্থানের এগিয়ে যাওয়া। তো জুলাই অভ্যুত্থানের এই সময়টিতে আমরা দেখতে পাই যে ছাত্রদের মাঝে একটি ব্যাপক পরিবর্তন হয়েছে। ছাত্ররা আসলে তাদের যে ছাত্রদের যে একটা স্বাতন্ত্র্য আছে, সেই স্বাতন্ত্র্যটা ধরে রেখেছে এবং যার ফলে ক্যাম্পাসগুলোতে একটা বড় পরিবর্তন জুলাইয়ের বিপ্লবের পরবর্তী সময়ে আমরা দেখেছি। বিশেষ করে জুলাই পূর্ববর্তী সময়গুলোতে যেটা ছিল, বিশ্ববিদ্যালয়গুলোতে গেস্ট রুম, গণরুম ইত্যাদির মাধ্যমেই ছাত্রদেরকে নির্যাতিত, নিষ্পেষিত করা হতো। কিন্তু জুলাই পরবর্তীতে, জুলাইয়ের এই সময়টা আসলে আমাদেরকে অনেক কিছু দিয়েছে। তার মধ্যে অন্যতম একটা বড় বিষয় যে বিশ্ববিদ্যালয়গুলোতে আর গেস্ট রুম, গণরুম আসলে সেভাবে নাই। মেধার ভিত্তিতে সিট বন্টন হচ্ছে জুলাই বিপ্লবের পরবর্তী সময় থেকে, যেহেতু ফ্যাসিস্ট যে শক্তি ছিল এটা দেশ থেকে বিতাড়িত হয়েছে। দেশ থেকে বিতাড়িত হয়ে এখন আসলে ক্যাম্পাসগুলো একটি সুন্দর পরিবেশের মধ্যে আছে। ছাত্রদের নেতৃত্বে যেহেতু বিপ্লবটি সংগঠিত হয়েছিল, সেক্ষেত্রে ছাত্ররা এম্পাওয়ার্ড। তো এই জায়গা থেকে আবার কিছু কিছু জায়গায় আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যে আমাদের পরিবর্তন প্রত্যাশাটা আসলে অনেক বেশি ছিল। আমরা চেয়েছিলাম যে অনেকগুলো জায়গায় মৌলিক সংস্কার হবে, যে সংস্কারগুলোর মাধ্যমে বাংলাদেশের ক্যাম্পাসগুলোর তার একটা ঐতিহ্যে ফিরে আসবে এবং এখানে একটা সুন্দর একটা কালচার গড়ে উঠবে। কিন্তু আমরা যেটা দেখেছি যে কিছু কিছু জায়গায় কিছু কিছু দুর্ঘটনা ইত্যাদির মাধ্যমে, নানা জায়গায় নানা সংঘর্ষের মাধ্যমে আসলে এই ঘটনাগুলো ক্যাম্পাসগুলো আসলে ভালনারেবল সিচুয়েশনে পড়েছে। তো এখন পর্যন্ত আমাদের কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে আমরা যেখানে আছি, যে অবস্থায় আছি না কেন, আমাদের সবাইকে আসলে দায়িত্বশীল হইতে হবে, দায়িত্বশীল ভূমিকা সবাইকে পালন করতে হবে। তো এই জায়গা থেকে আমি মনে করছি যে কোনো যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এই জায়গায় সচেতন আছে। তারা আমরা যে কোনো ধরনের পরিস্থিতির জন্য আমরা চাই যে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজমান থাকুক, শিক্ষার্থীদের চাওয়া পাওয়া অগ্রাধিকার পাক, অন্য কিছু না। কিন্তু আমরা যেটা দেখেছি যে জুলাইয়ের কিছু প্রোগ্রামে এবং কিছু কিছু জায়গায়, স্পেশালি এটা রংপুর থেকে মূলত শুরু, সেখানে একটা প্রদর্শনীতে হামলা চালানো হয়েছে। হামলা চালানোর পরে সেখানে যখন পাল্টা প্রতিক্রিয়া দেখানো হয়েছে, এরপরে আমরা দেখেছি আমাদের জন্য দুর্ভাগ্যজনক ঘটনা হলো যে ক্যাম্পাসগুলোতে পূর্বের কায়দায় যেভাবে আগে ছাত্রলীগ নির্যাতন করতো, আপনারা দেখেছেন যে বিশ্বজিৎ দাসকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাস্তায় মেরে হত্যা করা হয়েছিল। একইভাবে আমরা দেখলাম যে ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং ছাত্র সংসদে নির্বাচিত জিএস, তাকে রক্তাক্ত করা হয়েছে। এবং কারা রক্তাক্ত করেছে? যারা ক্যাম্পাস থেকে বহিরাগত
10-15 বছর আগে তারা শিক্ষার্থী ছিলেন, তারা এখনো ক্যাম্পাসে থাকেন, তারা সেখানে নানাভাবে অন্য শিক্ষার্থীদের উপরে জুলুম করেন। এই জাতীয় বিষয়গুলো আমাদের সামনে ফুটে এসেছে। এর বাইরে আমরা যেটা দেখেছি, ঢাকা কলেজে জুলাই প্রোগ্রামে গিয়ে হামলা চালানো হয়েছে। জুলাইয়ের একটি প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে গিয়ে হামলা চালানো হয়েছে। ঢাকা কলেজের আমরা বেশ কিছু ক্যাম্পাসে সেটা দেখেছি, সব মিলিয়ে হয়তো তিনটি ক্যাম্পাসের আমরা হিসাবটা জানি। আপনার কাছে আমরা আবারও ফিরবো। আমরা এই পর্যায়ে নাসিরউদ্দিন নাসিরকে একটু স্বাগত জানাতে চাই। একটু পরে হোক আপনি তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত প্রজন্ম বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা যে টপিক নিয়ে কথা বলছিলাম, আসলে ক্যাম্পাস কার, শিক্ষার্থী নাকি সংগঠনে? যেমনটি সিকবাতুল্লাহ সিকবার কাছে আমাদের প্রশ্ন ছিল, জুলাই অভ্যুত্থানের 2টি বছর কিন্তু পার করেছে, কিন্তু যে ক্যাম্পাস হওয়ার কথা ছিল সংখ্যাধীন, যে ক্যাম্পাস হওয়ার কথা ছিল ছাত্র সংগঠনগুলো সহ অবস্থান, সেখানে আমরা দেখেছি তার বিপরীত চিত্র, তার উল্টো চিত্র। নাসিরউদ্দিন নাসির, সরাসরি যদি বলি কেন এমনটা হলো আসলে? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এটি হয়তো প্রত্যাশিত ছিল না, কিন্তু আমরা 5 আগস্টের পরবর্তী সময়ে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে স্বাভাবিক প্রক্রিয়ার বাহিরে আমরা অনেক সময় দেখি যে একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় রাজনীতি করার একটা প্রবণতা আমরা বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করেছি। বিশেষ করে দেখুন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের তারা একটা প্রোগ্রাম করছিল, সেখানে আপনি জানেন। তো একদম খালি চোখে যদি কেউ বলে যে ছাত্র শিবিরের প্রোগ্রামে ছাত্রদল গিয়ে ঝামেলা করেছে, এটা আসলে একরকম বাস্তবতা শোনাবে, কিন্তু আসলে একটা ভিতরে একটা ফ্যাক্ট রয়েছে। সেটি আপনি জানেন যে জামাত ইসলামের অনেক যারা শীর্ষ নেতা ছিলেন একসময়, তারা যুদ্ধাপরাধীর দায়ে ওনাদের দণ্ডপ্রাপ্ত হয়েছেন। বিচার নিয়ে ওনাদের মধ্যে আলাপ আলোচনা ওনারা করেন, সমালোচনা করেন, সেটি ওনাদের নিজস্ব এখতিয়ার। কিন্তু সেই একই মাত্রায় যারা যুদ্ধ অপরাধীর দায়ে অভিযুক্ত হয়েছিলেন, তাদের ছবির সাথে একই মার্জিনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি ছবি রাখা হয়েছিল। এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আমাদের যারা ওইখানে নেতৃত্ব ছিল, তারা শিবিরের নেতৃবৃন্দকে বলেছিলেন যে আপনারা ওই ছবিটি সরিয়ে ফেলুন। এটি আমাদের দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে যে যাদের সাথে ছবি ওই অ্যানালাইসিসে রাখা হয়েছে, সেখানে দেশনেত্রী বেগম খালেদার ছবি থাকতে পারে না। কিন্তু আমরা দেখলাম যে ওইখানে কথাবার্তার মধ্যেই ছাত্র শিবিরের পিছন থেকে একজন নেতা ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছেঁড়া ছুঁড়ে মেরেছেন এবং সংঘর্ষ সেখান থেকে সূত্রপাত হয়েছে। শুধু এটির মধ্যে যদি থাকতো, তাহলে আমি মনে করি হয়তো সমস্যার সমাধান হতো। আপনি খেয়াল করে দেখবেন যে পূর্ব থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ওই প্রোগ্রামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতৃবৃন্দ ছাড়াও সেখানে রংপুরের জেলা মহানগর বা আশেপাশে অঞ্চল থেকে শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন, এমনকি জামাত ইসলামেরও। তারা ছাত্রদলের নেতাকর্মীদেরকে এক প্রকার হামলা করেছেন। আবার হামলা শুধু করেনি, সে হামলার ছবি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে। এমনকি এই যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে যিনি জামাত ইসলামের প্রার্থী ছিলেন, আমাদের এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিপক্ষ হিসেবে যিনি নির্বাচন করেছেন, ডক্টর উনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে ছাত্রদল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে নাকি পালিয়ে গিয়েছে। এবং জামাত ইসলাম এবং শিবিরের বিভিন্ন পর্যায় থেকে সারা রাত ধরে আনন্দ প্রকাশ করা হয়েছে। এই যে একটা মব তৈরি করা হলো, তারপরে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়মতান্ত্রিকভাবে একটি প্রোগ্রাম চলমান ছিল জুলাই আগস্টেরই, এটি বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে অর্গানাইজ করছিল। সেই প্রোগ্রামে আমরা খেয়াল করে দেখলাম যে শিবিরের শীর্ষ নেতারা সেখানে একটা মব তৈরি করলেন, কি যে উন্নয়ন প্রকল্প সেটি সেনাবাহিনীর হাতে দিতে হবে। এখন উন্নয়ন প্রকল্প সেনাবাহিনী করবে নাকি বেসামরিক লোক করবে, এটি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত বলে আমরা মনে করি। এটি তো ছাত্র শিবিরও ঠিক করে দিতে পারবে না, ছাত্রদলও ঠিক করে দিতে পারবে না, কিন্তু তারা মব তৈরি করেছে এবং মব থেকে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। আমি এখানে একটু থামাতে চাই। মবের কথা যেহেতু বলছেন, মব সংস্কৃতির কথা যেহেতু বলছেন, সেটা হচ্ছে ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতা এখন আপনারা দেশের ক্ষমতায় এখন আছেন, সেই জায়গায় কি মনে হয় আপনাদের বিরুদ্ধে মব এটা কি একেবারে নিয়ন্ত্রণহীন ছিল নাকি না আপনাদের হাতের বাইরে না ইয়েতে ছিল? না, আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বিবৃতি দেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছে জুলাই আগস্টের নিয়মতান্ত্রিক প্রোগ্রাম চলছিল এবং সেখানে ইউজিসির চেয়ারম্যান সেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন। সুতরাং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প কিভাবে চলবে এটি বিশ্ববিদ্যালয় ঠিক করবে বা বাকি স্টেক হোল্ডারের সাথে ঠিক করবে। এটা তো শিবিরও ঠিক করে দিতে পারবে না, ছাত্রদলও করতে পারবে না, ছাত্র ইউনিয়নও করে দিতে পারে না। কিন্তু পরিকল্পিতভাবে ওই যে আগের দিন যেরকম মব তৈরি করা হয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, একই কায়দায় আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখেছি। সুতরাং সেই ঘটনা থেকে একটা বিরূপ পরিস্থিতি তৈরি হয়েছে এবং যেটি দুঃখজনকভাবে সব থেকে বেশি ঘটেছে সেটি হচ্ছে ঢাকার আলিয়া মাদ্রাসাতে। সেখানে ছাত্রদলের নেতাকর্মীদের উপর অত্যন্ত ব্যাপ্র আচরণ করা হয়েছিল এবং ছাত্রদলের নেতাকর্মীদেরকে প্রকাশ্যে মারধর করার ছবি ভিডিও আমরা গণমাধ্যমে দেখেছি। এবং আমাদের ছাত্রদলের সেখানে আলিয়া মাদ্রাসার যিনি সিনিয়র জয়েন্ট সেক্রেটারি সানাউল্লাহকে রাস্তায়
অনর্গল 10-15 মিনিট ধরে ওনারা পিটিয়েছে, সেই ছবিগুলো আমরা ওনাদেরকে পাঠিয়েছি ব্যক্তিগতভাবে। সুতরাং ওনারা এই যে আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখি ওনারা যেসব ক্যাম্পাসগুলোতে ওনাদের সাংগঠনিক স্ট্রাকচার মোটামুটি শক্তিশালী, সেগুলোতে ওনারা একদম আওয়ামী লীগের মতো আচরণ করেন, আওয়ামী লীগ যে ব্যাপরোয়া। আর যেগুলোতে সাংগঠনিক, আমি একটু শেষ করি, যেসব জায়গাতে সাংগঠনিক স্ট্রাকচার তুলনামূলক দুর্বল, সেখানে ওনারা অনেক বেশি সুশীল, অনেক বেশি নিয়মতান্ত্রিকের কথা বলেন। কিন্তু আপনি দেখেন বেগম রোকেয়াতে ওনারা জঘন্যতম আচরণ করেছে, ছাত্রদলের নেতাকর্মীদেরকে পিটিয়েছে, তারা সেখানে দৌড়ানোর ছবি দিয়েছে। আমরা আলিয়া মাদ্রাসাতে একই চিত্র দেখেছি। কিন্তু এখানে এইটা আমরা গত 1-1.5 বছর ধরে বলছি যে ছাত্র শিবির যেগুলোতে শক্তিশালী অবস্থান মোটামুটি, সেগুলোতে তারা আওয়ামী লীগ থেকে ব্যাপরোয়া আচরণ করে। কিন্তু যেগুলো তো তুলনামূলক সাংগঠনিকভাবে তারা দুর্বল অথবা কম সাংগঠনিক স্ট্রাকচার, সেখানে তারা খুব সুশীল আচরণ করে, সেখানে তারা নিয়মের কথা বলে। কিন্তু নিয়ম তো কই বেগম রোকেয়াতে আমরা দেখি নাই, নিয়ম তো আমরা আলিয়া মাদ্রাসাতে দেখিনি। সিকবাতুল্লাহ সিকবা, এই কথার আসলে প্রেক্ষিতে আপনার উত্তরটা জানতে চাই। যেখানে শক্তিশালী সেখানে আপনারা মানে যেটা বলছেন, যে অভিযোগগুলো বলছেন, সেটা আসলে কতটুকু প্রাসঙ্গিক আপনাদের ক্ষেত্রে? না, ভাই তো ভাইয়ের জায়গা থেকে অ্যানালাইসিস করেছেন, তার জায়গা থেকে বলেছেন। মূলত রংপুরে যেটা ছিল, রংপুরে ছিল একটা আলোকচিত্র প্রদর্শনী। বিগত 16 বছরে যে ফ্যাসিবাদী আচরণ হয়েছে, ফ্যাসিবাদী আচরণ তো নানাভাবে হয়েছে। এখানে জুডিশিয়াল কিলিং হয়েছে, এখানে যেমন বেগম জিয়ার বিরুদ্ধে, তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসা হয়েছে যে তিনি এতিমদের সম্পদ আত্মসাৎ করেছেন। এভাবে করে অসংখ্য কিন্তু জুডিশিয়ালি আমরা সিস্টেম দেখতে পাই যেগুলো ভায়োলেট করা হয়েছে। তো ইসলামী ছাত্র শিবিরের একটা আলোকচিত্র প্রদর্শনী, সেখানে তো ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশের চিত্রগুলোয় ফুটাই তুলবে। তো সেইখানে আসলে ছাত্র দলের একটা কি গণতান্ত্রিক দেশে এটা কি তাদের রাইটস আছে যে কেউ একটা প্রদর্শনী করছে সেখানে গিয়ে সে হামলা চালাবে? ছাত্রদল 2 দফায় সেখানে হামলা চালাইছে। হামলা চালানোর পরে আমাদের সেখানে যারা ছিলেন তারা আসলে প্রতিরোধ গড়ে তুলছেন। জাস্ট এতটুকুই যে হামলা চালাইছে, হামলা চালাই, এরপরে আমাদের ভাইরা যখন প্রতিরোধ গড়ে তুলছেন তারা সেখান থেকে চলে গিয়েছেন। এরপরে আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা, ভাই যেভাবে ফ্রেমিং করলেন, আমরা যদি বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের মধ্যে, স্পেশালি ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বঞ্চিত ক্যাম্পাস হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। যে ক্যাম্পাসে ছাত্রদের জন্য একটা হল নাই। ঢাবি, জাহাঙ্গীরনগর সব জায়গায় হল আছে, তাদের কোনো হল নাই। বিগত ফ্যাসিস্ট আমলে যেটা ঘটেছিল, সেইখানে বারবার প্রকল্প এসেছে এবং প্রকল্পে আমরা দেখেছি ব্যাপক দুর্নীতি হয়েছে। এবং যেই প্রজেক্ট আসলে 2-3 বছরে শেষ করা সম্ভব, সেগুলো বছরের পরে বছর লেগেছে। তো যার ফলে সেখানকার একটা কালচারাল অর্গানাইজেশন, তারা যখন ইউজিসি চেয়ারম্যান এসেছে, তারা দাবি করেছে যে আমাদের হলগুলো যাতে দ্রুত নির্মাণ হয়, সেজন্য তারা প্ল্যাকার্ড নিয়ে এসেছে। তারা বলেছে যে আপনারা একটু দ্রুত যারা করতে পারবে, তো সেক্ষেত্রে তারা বলেছে সেনাবাহিনী হয়তো দ্রুত করতে পারে, সেক্ষেত্রে তাদেরকে দেন। তো এই জায়গা থেকে এটা তো সাধারণ ছাত্রদের সংশ্লিষ্ট একটা ব্যাপার। তারা যখন এই প্রতিবাদ জানিয়েছে, তাদের উপরে ছাত্র দলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। শুধু হামলা চালায় ক্ষান্ত হন নাই, সেখানে দেখেন আপনি, সেখানে ইনকিলাব মঞ্চের উপরে হামলা চালানো হয়েছে, সেখানে ছাত্র শক্তির উপরে হামলা চালানো হয়েছে, ছাত্র ফেডারেশনের উপরে হামলা চালানো হয়েছে এবং ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় সভাপতির উপর হামলা চালানো হয়েছে। তো মব করলো, তাহলে তারা যদি কোনো একটা দাবি দাবা জানায়, তাই বলে কি তাদেরকে এভাবে মারধর করা, এটা আসলে গণতন্ত্রের কোন পর্যায়ে পড়ে? দেখেন, তারা এভাবে মার দিয়েছে এবং রক্তাক্ত করেছে। তো কারা রক্তাক্ত করেছে? সেই সন্ত্রাসীরা রক্তাক্ত করেছে যারা 15-20 বছর আগে যাদের ক্যাম্পাসে যারা এসেছিলেন, তাদের সমসাময়িক যারা আছেন, তারা যারা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়ে গিয়েছেন, তারা এখন সেখানে আছেন এবং সেখানে থেকে তারা হচ্ছে রানিং স্টুডেন্টদের উপরে হামলা চালাচ্ছে। একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে রানিং স্টুডেন্টদের উপরে হামলা চালাতে পারে। এবং আমরা এটাতে দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ অন্যান্যরা এখানে কি ধরনের আচরণ করেছে। একই ধারাবাহিকতায় আমরা যদি ঢাকা আলিয়ার কথা ভাই বললেন, ঢাকা আলিয়া আসলে কি ঘটেছে? ঢাকা আলিয়া তো প্রথমে ছাত্রদল হামলা চালিয়েছে। হলে তো শিক্ষার্থীরা থাকে, হলে ছাত্রদলও থাকে, ছাত্র শিবিরের এরাও থাকে, অন্যরাও থাকে, সাধারণ শিক্ষার্থীরাও থাকে। কিন্তু ঢাকা আলিয়ায় ঢাকা মহানগর যুব দলের যে নেতা আছেন নয়ন, যিনি বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের জন্য যিনি পরিচিতি পেয়েছেন বিভিন্ন সময়, সে ঢাকা আলিয়ায় ডিরেক্ট আমরা দেখেছি হেলমেট হাতে লাঠি নিয়ে তিনি সেখানে আক্রমণে সংযুক্ত হয়েছেন। তো এটা আসলে কি গণতান্ত্রিক আচরণ? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার হলে থাকে, আপনারা বাহির থেকে এসে হামলা করতেছেন। এরপরে আবার শিক্ষার্থীরা যখন প্রতিরোধ গড়ে তুলছে, তখন আপনারা যারা আছে তারাই হামলায় জড়াচ্ছে, তারাই কিন্তু সেখানে তো সাধারণ শিক্ষার্থীরা আছে, নিঃসন্দেহে বলা যায় তারাই আসলে মাঝখান থেকে বিপাকে পড়ে। আমরা বিরতির সময় গেছে, বিরতিতে যাব। বিরতির পর আমরা আরো বিষয় নিয়ে আলোচনা করবো। আসলে এই ধরনের সংঘাতগুলো আসলে ক্যাম্পাসে কি বার্তা দেয়, আপনারা দুজনের কাছ থেকে আমরা এই প্রশ্নের উত্তরটা নিব। তার আগে আমরা একটা বিরতিতে যেতে যাই। দর্শক, প্রচারে বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে একটা বিরতি, হয়েছে একটু পর, সাথেই থাকুন।
আমন্ত্রণ আরও একবার প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে স্টুডিওতে আছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিকবাতুল্লাহ সিকবা। আমাদের আলোচনার বিষয় ক্যাম্পাস কার, শিক্ষার্থী নাকি সংগঠনের। নাসিরউদ্দিন নাসির, বিরতির পর আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। বিরতির আগে যেমনটি বলেছিলেন আপনি উদাহরণ হিসেবে, শিবিরের ক্যাম্পাস ভিত্তিক যেখানে তাদের অবস্থান খুবই শক্তিশালী সেখানে তাদের আছেন ফ্যাসিবাদী ছাত্রলীগের মতো, আর যেখানে খুবই কম সেখানে তারা খুবই সুশীল। কিন্তু তাদের সভাপতি বলেছে যে এই ঘটনাগুলোর নিরিখে, সাম্প্রতিক ঘটনাগুলোর নিরিখে যেসব ক্যাম্পাসে যেখানে আপনাদের অবস্থানই নেই সেইখানে আপনারা সেগুলো দখল করার জন্য আপনারা এই হামলাগুলো চালিয়েছেন। বিষয়টা আসলে আপনাদের সাথে কতটা যায়? দেখুন, আমি সুস্পষ্টভাবে মনে করি যে জুলাই গণ অভ্যুত্থানের পরে দখল যে অর্থে বাংলাদেশের ছাত্র রাজনীতি চলমান আছে, বিশেষ করে হলগুলো, আমরা যেগুলো আগের স্ট্রাকচার আমরা খেয়াল করতাম, সেই দখল বাংলাদেশের এই ছাত্র রাজনীতি থেকে, বিশেষ করে আবাসিক হল, এগুলো কোনোভাবে সামঞ্জস্যপূর্ণ না। অর্থাৎ গণ অভ্যুত্থান আমাদেরকে এরকম একটি রাজনীতি শিখিয়েছে যে আপনি আর চাইলেও নতুন করে যে গেস্ট রুম, গণরুম, রুম দখলের রাজনীতিতে আপনি যেতে পারবেন না। ছাত্র শিবিরের সভাপতি হয়তো রাজনীতি বক্তব্য হিসেবে এরকম তিনি বলেছেন এবং মিথ্যাচারও করেছেন। আমি সুস্পষ্টভাবে মনে করি কোনো ক্যাম্পাসে, কোনো আবাসিক হলে দখল যে অর্থে আমরা আগে দেখেছি সেটি আর কোনোভাবে আসলে ঘটবে না এবং এটি পুনরাবৃত্তি হবে না আপাতত। তাহলে আরেকটি গণ অভ্যুত্থান হওয়া লাগবে বলে আমি মনে করি সেরকম ঘটানোর জন্য। এখানে বাস্তবতা সেটি হচ্ছে আমরা ইন্টেরিয়ামের সময় দেখেছি, সেটি হচ্ছে যে ইন্টেরিয়ার সময় পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো মোটামুটি মোটা দাগে জামাতিকরণ হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবহার করে সেখানে শিবির একটি প্রভাব বিস্তার করেছিল এবং সেই প্রভাব বিস্তারের অংশ হিসাবে কিছু কিছু রুম হয়তো শিবির সেখানে নিজেদের আয়ত্তে নিয়েছে, যেটা আমরা আলিয়া মাদ্রাসাতে দেখেছি। যেমন আলিয়া মাদ্রাসাতে গণমাধ্যমে রিপোর্ট হয়েছে, বিশেষ করে প্রথম আলো বলেছে যে আগে ছাত্র শিবিরের নিয়ন্ত্রণ ছিল, পরে সেগুলো ছাত্রদল দখল নিয়েছে। আসলে ঘটনা এরকম না। ছাত্র শিবির আগে থেকে যেহেতু ইন্টারিয়ামের সময় তারা একটা প্রায়োরিটি পেয়েছে, সুতরাং তাদের অবস্থান ওইখানে বেশি শক্তিশালী ছিল বা ওই ইন্টারিয়ামকে ব্যবহার করে ছাত্রদল নিয়মতান্ত্রিকভাবে সেখানে হয়তো এখন গিয়েছে। এখন দখল যেহেতু শিবিরের সভাপতি বলেছেন, আমি সেটার সাথে একমত। আমি আমার বক্তব্য যেটা আসলে আগের বার বলেছি সেটি হচ্ছে, দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবির দখল নয়, তার মধ্যে ক্যাম্পাসে তেমন অবস্থান না নেই। না বাংলাদেশের সকল ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মানে যে সাংগঠনিক যে অবস্থান সেটি চলমান আছে। এখন রংপুর বিশ্ববিদ্যালয়ে আমরা তো এটি শক্তির পরীক্ষা দিতে যাইনি শিবিরের সাথে যে আসেন আপনারা মারামারি করি, আপনারা মারামারি করেন। সেখানে ছাত্র শিবিরের পূর্ব থেকে প্রোগ্রাম চলমান আছে, সেখানে আগে থেকে তাদের নেতাকর্মীদেরকে জড়ো করে রাখা হয়েছে। এখানে রংপুর শহর থেকে আসছে, রংপুর জেলা থেকে আসছে, বিভিন্ন অঞ্চল থেকে তারা এখানে আসছে। ছাত্রদলের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করা হয়েছিল, অনুরোধের সেই সময় তারা একটি শেয়ার নিক্ষেপ করেছিল, তারপর সংঘর্ষ বেঁধেছে। এখন পূর্ব থেকে যেহেতু নেতাকর্মী বেশি, সেই জন্য ছাত্রদলের নেতাকর্মীকে তারা হামলা করার সুযোগ পেয়েছে, যেটি তারা পরবর্তী সামাজিক যোগাযোগ দিয়েছে। এখন আপনি কি বলবেন যে তাহলে রংপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কোনো অবস্থান নাই, সেজন্য আমরা সেটা দখল করতে গিয়েছি? এটি ছাত্র শিবিরের সভাপতি এমনিতে বলেছেন তার রাজনৈতিক বক্তব্য হিসাবে। এখন আলিয়া মাদ্রাসাতে এখানে মাদ্রাসা শিক্ষার্থীরা সবসময় বেশি, আর মাদ্রাসা শিক্ষার্থীদের একটি অংশ ছোট কাল থেকে তারা ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়। এখন তারা সেখানে আগে থেকে একবারই হামলা করেছে ছাত্রদলের উপর। তাহলে আপনি কি মনে করবেন যে আমি যে বক্তব্য দিয়েছি যে যেখানে তাদের অবস্থান একটু শক্তিশালী সেখানে তারা হচ্ছে বেশি মারামারি করতে পেরেছে বা ছাত্রদলকে হামলা করতে পেরেছে, কিন্তু যেগুলোতে তাদের অবস্থান কম সেখানে তারা একটু সুশীল বা একটু স্বাভাবিক রাজনীতির মধ্যে রয়েছে বলে আমি মনে করি। এটা ঐতিহাসিকভাবে আমি আপনাকে বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের যে সগৌরবের তাদের যে রাজনীতি, ধরেন রককাটার রাজনীতি, মানুষ মেরে ফেলার রাজনীতি, এগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির বছরের পর বছর ধরে করে, কারণ সেখানে তাদের সাংগঠনিক স্ট্রাকচার আছে। কিন্তু এটি আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলো আপনি কখনো দেখেন না, কারণ সেখানে সাংগঠনিকভাবে তারা কিছুটা দুর্বল, এই জন্য তারা সেই শক্তিটা দেখাতে পারে না। আপনি এটি বছরের পর বছর ধরে শিবিরের এই অবস্থানটি সবচেয়ে লক্ষণীয়। ছাত্র সংগঠনের নির্বাচনে তো তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। না, সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এটার অর্থ এনে যে তারা সাংগঠনিকভাবে সেখানে শক্তিশালী, এটি কোনোভাবে বলা চলে না। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ধরেন, সেখানে তো সাংগঠনিক স্ট্রাকচারে তারা ধরেন প্যানেলে জয়লাভ করেছে, বা এখানে যিনি জিএস তিনি সরাসরি শিবির থেকে না আসলেও শিবির সমর্থিত ধরেন সবাই মনে করে। তো সেখানে তারা যে আচরণ করে, যে সাংগঠনিক ক্যাপাসিটি দেখায়, যে শক্তি দেখায়, সেটি তো তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখাতে পারে না, বা জগন্নাথে দেখাতে পারছে না, জাহাঙ্গীরনগরে দেখাতে পারছে না, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা দেখাতে পারছে, কারণ সেখানে তারা ভৌগোলিকভাবে সেখানে কিছুটা শক্তিশালী, সেখানে তারা সেজন্য মপতন্ত্র দেখায়, পেশিবাদী কায়দায় আচরণ করে, যেটি আমরা আম্বারের আচরণে দেখি। তো আমি সেই কথাটি আসলে বারবার বলতে চাচ্ছি।
বুঝতে পেরেছি, স্পষ্ট হয়েছে আপনার কথায়। সিকদাতুল্লাহ, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে, তিনি যেমনটি বলল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতীত ইতিহাস, শিবিরের রক কাটার ইতিহাস, এই জায়গায় ঘুরে ফিরে এই শব্দটা বারবার এই শব্দ চয়ন হয়, আপনার প্রতিপক্ষ শিবিরে হোক বা বিভিন্ন মাধ্যমে হোক। একটু আগে আপনি বিশ্বজিৎ দাস হত্যার ঘটনাটি বললেন, সেই জায়গা থেকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন বিষয়টিকে? মানে প্রত্যেকবার কিন্তু ঘুরে ফিরে এই কথাটাই বা কেন আসে? দেখেন, এখানে হলো যে একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হলো যে বাংলাদেশ থেকে আসলে ভয়ের রাজনীতি, যেটা যে আমি ভয় দেখায় আমার রাজনীতিতে নিয়ে আসবো, এই ধারা বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। তো কেউ যদি মনে করে যে আমি আবারও ভয়ের সংস্কৃতি ফিরিয়ে নিয়ে আসবো, এই সংস্কৃতি আসলে বাংলাদেশে আর ফিরে আসবে না। ঠিক আছে, কেউ হয়তো বা ভয় দিয়ে মানুষকে কিছুদিন, যেমন আমরা আসলে আওয়ামী লীগ যে চলে গিয়েছে, ছাত্রলীগের কার্যক্রম দেখলেই বুঝতে পারবো যে ছাত্রলীগ কিন্তু ছাত্রদেরকে যাচ্ছে তাই করেছে, ইচ্ছামতো গেস্টরুম গণরুমে নিয়ে গিয়েছে, নির্যাতন নিপীড়ন করেছে। কিন্তু আমরা কিন্তু দেখতে পেলাম যে আসলে তারা চলে যাওয়ার পরে কেউ আর তাদের কথা বলতেছে না। ব্যাপারটা হলো এইটাই। তো এই জায়গা থেকে আমরা মনে করছি যে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের একটি সচেতন ছাত্র সংগঠন হিসাবে এবং বাংলাদেশের সবচেয়ে ইফেক্টিভ ছাত্র সংগঠন হিসাবে ইসলামী ছাত্র শিবির সবসময় দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। প্রত্যেকটা সংকটে ইসলামী ইচ অ্যান্ড এভরি ইনসিডেন্ট, দেখেন রংপুরে তো ভাই স্বীকার করলেন, ভাইরাই প্রথমে সে জায়গায় গিয়ে হামলা চালায়। না, হামলা আমি সেটা বলি না, হামলা চালাইছেন, আমি সেটা বলি না, আমি বলছি অনুরোধ করেছি। দুই নাম্বার, আচ্ছা ঠিক আছে, আমরা মানে আপনারা বাদানিবাদ দিয়ে শুরু করেছেন, এরপরে আমি আপনাকে বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারাই হামলা করেছে। ঢাকা লিয়াতে প্রথম হামলা তারাই, না আপনারা করেছেন। ঢাকা কলেজে বিনা উস্কানিতে কোনো কারণ ছাড়াই, দেখেন ঢাকা কলেজের ঘটনাটা খুব সেনসিটিভ। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের দোয়া অনুষ্ঠান এবং যারা আহত হয়েছে তাদের সম্মাননা প্রদান, সেই অনুষ্ঠানে গিয়ে হামলা চালানো হয়েছে, বেশ কয়েকজন ভাইকে আহত করা হয়েছে। গতকাল নারায়ণগঞ্জে একই অবস্থা। নারায়ণগঞ্জে আমাদের একটা মিছিল, স্পষ্ট ফুটেজ, আমি বিশ্বাস করি ভাই দেখেছেন, আমাদের ভাইরা ব্যানার নিয়ে দাঁড়ায়ছে জুলাই ছাত্র জনতা। এই মিছিলে ব্যানার নিয়ে তারা দাঁড়িয়ে আছেন, এখান থেকে কয়েকজন সন্ত্রাসী এসে তাদের উপর লাঠিসোঁটা দিয়ে হামলা করে। তাহলে এই যে 5 তারিখে জুলাই অভ্যুত্থানে আপনারা তো সহাবস্থানে ছিলেন, আপনারা একসাথে আন্দোলন করেছেন, একসাথে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন, ঠিক আছে? তো এখন এই জায়গাগুলোতে আমরা মনে করছি যে এই ধরনের যে রাজনীতি ভাইরা চিন্তা করতে চাচ্ছেন, দেখেন এখানে মানে খুবই খারাপ ইনসিডেন্ট যেটা, সেটা হলো যে আপনারা কিন্তু এগুলো সবগুলো ঘটনা আসলে আসা দরকার। আমরা আসলে আগের মতো আর ফ্যাসিবাদী মিডিয়া তো চাই না। আমরা যেটা চাই যে মিডিয়াগুলো আসবে। একজন ছাত্র সংসদ জিএসকে রক্তাক্ত করা হলো, ঠিক আছে, এটা কিন্তু বড় ঘটনা। সে ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি, তার উপর হামলা চালানো হয়েছে। এটা কোনো পলিটিক্যাল কালচারের মধ্যে যায় না। ছাত্র শিবির এক কথা পরিশীলিত রাজনীতি করে, ইসলামী ছাত্র শিবির পরিশীলিত রাজনীতি করে এবং ইসলামী ছাত্র শিবির কিন্তু জুলাই নিয়েও দেখবেন যে 36 দিন ব্যাপী কার্যক্রম আছে। আমরা কিন্তু প্রত্যেকটা ক্যাম্পাসে যাচ্ছি, সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলছি, তাদের জন্য প্রোগ্রাম থ্রো করছি, তাদের জন্য একাডেমিক সহ অন্যান্য জায়গাগুলোতে তারা কিভাবে উপকৃত হতে পারে আমরা যেটা উপলব্ধি করেছি যে শিক্ষার্থী বাংলাদেশের ছাত্রদের মাঝে অনেক বেশি পটেনশিয়ালিটি আছে। কিন্তু আমি এখানে একটু জুলাই অভ্যুত্থানের একটা ম্যান্ডেট তো ছিল ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস, সেই জায়গায় আমরা ধরে নিলাম যে ছাত্র সংসদের রাজনীতি হয়েছে, নির্বাচনও হয়েছে, আপনারা তো একই সাথে ছিলেন, সহাবস্থানে ছিলেন, কিন্তু এখন কেন? এখন তো মাথায় ছাত্রলীগ নেই, কিন্তু আপনারা কেন এখন অহিনুকুল সম্পর্কের মধ্যে গড়ালেন? আমাদের সম্পর্ক হলো যে আমরা তো ক্যাম্পাসগুলোতে চেষ্টা করতেছি, হ্যাঁ, এই মানে যেহেতু রাজনৈতিক কালচারে ছাত্রদল যেহেতু পুরোপুরি তার নিয়ন্ত্রণে নাই, আমাদের কিন্তু আমরা সবাইকে বলে দিয়েছি, মেসেজ দিয়েছি, সবাই সতর্ক যে আমরা যাতে শিক্ষার্থীদের সাথে খুব ভালো ব্যবহার করতে পারি, তাদের জন্য সুন্দর সুন্দর প্রোগ্রাম থ্রো করতে পারি। আমরা চাই যে একটা ভালো কাজের প্রতিযোগিতা আমরা চাই, এটাই মূলত আমরা চেয়েছিলাম। আমরা সেই কাজটুকুই আমরা করার চেষ্টা করছিলাম যে ভালো কাজের প্রতিযোগিতা যদি আমাদের মাঝে হয় তাহলে আলটিমেটলি আগায় যাবে আসলে আমাদের দেশ, আমাদের তরুণদের অনেক বেশি পটেনশিয়াল। আপনি বলেছেন ছাত্রদলের নিয়ন্ত্রণ নেই, আমি কি সেটাকে নিয়ন্ত্রণ বলবো নাকি? আমি বলবো যে দেখেন এই যে ছাত্রদের সাথে মেশার কথাটা তারা আসলে হামলা করতেছে, তারা হামলা করছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হামলা করলো, রংপুরে হামলা করলো, ঢাকালে হামলা করলো, ঢাকা কলেজে হামলা করলো, মানে প্রত্যেকটা জায়গায় তারা আসলে আগের যে সন্ত্রাসী কায়দা আছে এই কায়দায় যে যাওয়ার একটা সুযোগ গ্রহণ করার চেষ্টা, আমরা মনে করছি এটাই আসলে বাংলাদেশকে পিছিয়ে দিতে পারে। তো আমরা সেই জায়গায় আমরা অনেক ধৈর্যশীলতার পরিচয় দিয়েছি। আপনারা দেখবেন যে আমরা খুব ইফেক্টিভ, এবং আপনারা যদি দেখেন যে ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রমের মাধ্যমে একাডেমিক সহ অন্যান্য জায়গাগুলোতে আমরা নবীনবরণ করছি, আমরা সায়েন্স ফেস্ট করছি, এর মাধ্যমে আমাদের যারা ট্যালেন্টেড স্টুডেন্ট আছে তাদেরকে রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করছি, আমরা A+ সংবর্ধনার আয়োজন করছি, একটার পর একটা ইফেক্টিভ প্রোগ্রাম করছি আমরা। তো
তো এর মধ্য দিয়ে আমরা মূলত ইফেক্টিভ জিনিসগুলো ছড়াই দিতে চাই। কিন্তু আমাদের কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে ছাত্রদল মাঝে মাঝে তাদের যে অতীত রাজনৈতিক দর্শন আছে, যেটা 90-এর দশকে ছিল, ছাত্র রাজনীতি মানেই হলো হামলা, যেটা আমরা দেখেছি 90 পরবর্তীতে ক্যাম্পাসগুলোতে গেস্টরুম গণরুম চালু হওয়া। আমাদের কাছে মনে হয়েছে যে তাদের কোনোভাবে তাদের খুব চাওয়া যে আমরা আসলে ওই ধরনের একটা এনভায়রনমেন্ট, ইসলামী ছাত্র শিবির এটাতে বিশ্বাস করে না। ইসলামী ছাত্র শিবির কোনো ধরনের গেস্টরুম গণরুম চায় না, এবং ইসলামী ছাত্র শিবির জুলাই বিপ্লবের পরেই ইসলামী ছাত্র শিবির বলে দিয়েছে আর কখনো গেস্টরুম গণরুম ইসলামী ছাত্র শিবির চায় না। যা কিছু হবে মেধার ভিত্তিতে হবে। একটা ছাত্র যদি মেধার ভিত্তিতে সিট পায় সেটাই তো ইফেক্টিভ। সেখানে মেধার ভিত্তিতে সে কোন দল হইলো, কোন মতের হইলো, এটা তো দেখার দরকার নাই। যদি আলটিমেটলি এই মেধার ভিত্তিতে বাংলাদেশে সবকিছু হয়, তাহলে তো আলটিমেটলি বাংলাদেশটা আগে যাবে, মেধাবীরাই সামনে। মেধার ভিত্তিতে সেটা আসলে কতটা মাঠে এফেক্টিভ হয় সেটা কিন্তু আসলে দেখার বিষয়। নাসিরউদ্দিন নাসির, সিকবাতুল্লাহ সিকবা যে কথাগুলো বলল, অনেকগুলো প্রশ্ন তুলে এসেছে, মানে আপনাদেরকে অনেক, যদি বলি আপনার সংগঠনের দিকে অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছে। আমরা সেই প্রশ্নগুলো উত্তর নেব, কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো। বিরতির পর ফিরে এসে আমরা আবার আলোচনায় ফিরবো। দর্শক, প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে আরেকটি বিরতি, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরো একবার প্রযুক্তি বাংলাদেশ। আমাদের আজকে আলোচনার বিষয় ক্যাম্পাস কার, শিক্ষার্থীর নাকি সংগঠনের? এই প্রশ্নটাই আপনাকে আসলে রাখতে চাই। তাহলে ক্যাম্পাসটা কার? এতক্ষণ আলোচনার নিমিত্তে যদি বলতে চাই, শিক্ষার্থীদের নাকি সংগঠনের? না, ক্যাম্পাস নিশ্চয়ই। তার আগে সিকবাতুল্লাহ বিরতির আগে যে কথাগুলো বলেছে সেগুলোর উত্তর আচ্ছা, আমি সেগুলো একটু আগে বলতে চাই। উনি ঢাকা আলিয়া মাদ্রাসার কথা বলেছেন, সেখানে আমাদের যুবদলের এক নেতার কথা বলেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা আগের দিনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর যারা হামলা করেছে, সেখানে শুধু ছাত্র শিবিরের লোকজনই ছিল না। দুঃখজনকভাবে আমরা দেখেছি 50-60 বছরের বয়স্ক যারা লোকজন জামাত ইসলাম করেন, তারাও সে হামলাতে অংশগ্রহণ করেছেন। আমি ছবি ওনাকে দিয়ে দেব, আপনারা এগুলো পরে ব্যাক সাইডে দেখানোর চেষ্টা করবেন। তিতুমির কলেজের পরের দিন আমরা দেখেছি ছাত্র শিবিরের ড্রেস পরে এরকম 40-50 বছর বয়সী লোকজনও সেই তাদের প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, হামলাতে অংশগ্রহণ করেছে। এর আগে আমি যেটি বলি, হামলা হয়েছে কোথাও। এর আগে আলিয়া মাদ্রাসাতে যে ছাত্রদলের নেতাকর্মীদের উপর শুরুতে যে হামলাটা হয়েছে, পরবর্তী সময়ে যুবদল সেখানে গিয়েছে, আমরা তো অস্বীকার করছি না। আলিয়া মাদ্রাসার হামলাতে ঢাকা শহরে জামাত ইসলামের যত লোক আছে বোধহয় সব লোক আলিয়া মাদ্রাসার সাথে গিয়ে হামলাতে যুক্ত হয়েছে। ওই কথাটা যদি ভাই বলতেন, যেটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তাহলে সব থেকে ভালো হতো। আর আরেকটি কথা যেটি সবচেয়ে দুঃখজনক ভাবে তিনি বলেছেন ছাত্রদল নিয়ন্ত্রণে নাই, মানে এটি আমি আসলে এই সারাংশটা বুঝতে পারিনি। আমরা মনে করি ছাত্রদল অবশ্যই নিয়ন্ত্রণে রয়েছে, সেটা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এখন আপনি যদি মনে করেন ছাত্রদল শিবিরের নিয়ন্ত্রণে নাই, তাহলে তো হবে না। উনি বলতে ওনাদেরটা বলেছেন যে ছাত্রদল শিবিরের নিয়ন্ত্রণে, আপনাদের নিয়ন্ত্রণে কেন থাকবে? ছাত্রদল তা আমাদের নিয়ন্ত্রণে থাকবে। আমরাই সংগঠন হিসেবে ছাত্রদলকে নিয়ন্ত্রণ করব। জি, ভায়োলেন্স নিয়ন্ত্রণ করতে না, কোনো ভায়োলেন্স নাই। কথা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে হামলায় সূত্রপাত হয়েছে, এবং শুধু হামলার ঘটনা ঘটেনি, এটাকে প্লেমিং করা হয়েছে এরকম যে ছাত্রদল সেখান থেকে পালিয়ে গিয়েছে। কারা করেছে? শিবির করেছে, শিবিরের বট আইডি থেকে করা হয়েছে। জামাত ইসলাম করেছে, জামাত ইসলামের শীর্ষ নেতারা যারা জামাত ইসলামকে ডোনেট করে, তারা পর্যন্ত এটা নিয়ে মজা নিয়েছে যে ছাত্রদল সেখান থেকে চলে গিয়েছে। সুতরাং এই যে বিরূপ পরিস্থিতিগুলো, এগুলো কিন্তু ছাত্র শিবিরই তৈরি করেছে। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইচ্ছাকৃতভাবে মব করা হয়েছে। হ্যাঁ, তারপরে দুঃখজনকভাবে অনেকগুলো ঘটনা ঘটেছে। আলিয়া মাদ্রাসাতে হামলা ছাত্র শিবিরের শুরুতে করেছে বলে আমি মনে করি। সুতরাং তারপরেও আমি মনে করি আসলে আমাদের তো একটা কনক্লুশনে যেতে হবে। কনক্লুশনই হচ্ছে আমরা কেউ না কেউ তো করেছে, কিন্তু আসলে এই ধরনের ঘটনাগুলো ক্যাম্পাস আসলে কিসের বার্তা? না, এটি অবশ্যই এটি এক ধরনের নেগেটিভ বার্তা দেয়। তো সেজন্য তো আমাদের প্রত্যেককে সহনশীল আচরণ করতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। এখন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপনি যেতে পারবেন না। আপনি যদি আমার মতের বিপক্ষে একটু দাঁড়ান, তাহলে আপনাকে সামাজিকভাবে এমনভাবে হেয় করবে, আপনার পরিবার নিয়ে কথাবার্তা শুরু করবে, আপনাকে যতভাবে সমাজে ছোট করা যায় সেগুলো শিবির থেকে করা হয়, শিবিরের আইডি থেকে করা হয়, শিবিরের বট আইডি থেকে করা হয়। এবং বাংলাদেশে 5 তারিখের পর যত গালিগালাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে, তার 90% জামাত ইসলাম করেছে, এবং শিবিরের আইডি থেকে করা হয়েছে, বট আইডি থেকে করা হয়েছে। কিন্তু আমরা তারপরেও মনে করি যে আমরা যে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, সেই গণ অভ্যুত্থান আমাদেরকে একটা ইতিবাচক রাজনীতির মাইল ফলকের দিকে আসলে নিয়ে গিয়েছে, যেখানে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে আর কখনো গেস্টরুম গণরুমের মতো যেটি ছাত্রলীগ অতীতে করেছে সেগুলো ফিরবে না। পিটিয়ে মানুষ মেরে ফেলা, জোর করে মিছিলে নিয়ে আসা, যাবতীয় যে নেতিবাচক রাজনীতি, সেগুলো আমরা আর কখনো কায়েম করতে চাই না, ফিরিয়ে আনতে চাই না। সুতরাং আমি মনে করি প্রতিটি ক্যাম্পাসে কিন্তু না চাইলে তো সেগুলো ঘুরে ফিরে সংঘাতটা ঘুরে ফিরেই আসছে। না, সংঘাতটা আসছে তো ছাত্র শিবিরের কারণেই হচ্ছে বারবার। আমি এই জন্যই বলি যে আপনারা এগুলো বন্ধ করেন, আসলে ইতিবাচক রাজনীতি করেন।
কোনো নেতিবাচক রাজনীতি করার দরকার নাই বলে আমরা মনে করি। আসলে মানে এখন যদি বলি এক হাতে তো তালি বাজে না, তাহলে কি বিষয়টা কি সেরকমই দাঁড়ায়? না, ওনারা এক হাতে তালি বাজানোর চেষ্টা করেন যে আরেক হাতকে নিয়ে, পরে তো বাকিরা তাহলে যুক্ত হয়। এক হাতে তালি বাজে না এটি সত্য, কিন্তু আরেক হাত নিয়ে ওনারা তালি বাজানোর চেষ্টা করে যে আসেন আপনার হাতটা ওদের একটু তালি বাজে, বারবার এগুলো করার চেষ্টা করে, এবার এই যে জটিলতাগুলো বাড়ে। তারপরেও আমরা মনে করি যে প্রতিটি ক্যাম্পাসে সহনশীল একটা ইতিবাচক রাজনীতি থাকা উচিত, সেজন্য আমরা কাজ করছি। ওনাদেরও আরও পরিশুদ্ধ হয়ে রাজনীতি করা উচিত, ওনাদের প্রতিটি ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করা উচিত, কমিটি প্রকাশ করা উচিত। এই যে সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে ওনারা শিবিরের পারপাস সার করে, এগুলো বন্ধ হওয়া উচিত বলে মনে করি। যারা সাধারণ শিক্ষার্থী তারা সাধারণ শিক্ষার্থী, কিন্তু আপনি নাম দিবেন সাধারণ শিক্ষার্থী কিন্তু কাজ করবেন ছাত্র শিবিরের পারপাস, এগুলো বন্ধ হওয়া উচিত বলে মনে করি। গত 2 বছরে যত সংঘাত, যত অমীমাংসিত বিষয়, সেগুলো অন্যতম কারণ হচ্ছে এই যে সাধারণ শিক্ষার্থীদের কথিত ব্যানার। আমরা মনে করি বাংলাদেশে কোনো সাধারণ শিক্ষার্থী নাই, যারা সাধারণ শিক্ষার্থী তারা অসাধারণ, আর বাকি যারা যে সাধারণ শিক্ষার্থীর নাম এরা সবাই শিবির। সিকবাতুল্লাহ সিকবা, সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আপনাদের দলীয় রাজনৈতিক কার্যক্রম, এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশ এসেছে, গণমাধ্যম এসেছে, এই বিষয়টি নিয়ে আসলে আপনার অবস্থানটা আমরা জানতে চাই। জি, আসলে মানে রাজনীতিতে অনেক রণকৌশল থাকে, এটাও কি আসলে কোনো কৌশল কিনা? প্রতিপক্ষ শিবিরে নিজেদের লোক থেকে সেটাকে প্রকাশ্যে নিয়ে আসা। নাসির ভাইকে টকশোতে দেখাইছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন সভাপতি, বর্তমান যে আহ্বায়ক আছেন, সে ঘোষণা দিচ্ছে যে এই ক্যাম্পাসে কোনো রাজনীতি থাকবে না, সে এখন ছাত্র দলের রাজনীতি করে। এরপরে রাজশাহী মেডিকেলে যায়, দেখেন এমন ঘোষণা তো সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আপনাদের অনেক নেতাও দিয়েছিল জুলাই অভ্যুত্থানের সময়। রাজশাহী মেডিকেলে যেটা হইছে, আমাদের ঘোষণা কেউ দেয় না, আমাদের ঘোষণা কেউ, আমি শেষ করি। এরপরে দেখেন আমি আপনাকে বলি, এরপরে দেখেন আমি কিন্তু আপনারা এখানে ইন্টারাপ্ট করি না। এরপরে দেখেন আপনি রাজশাহী মেডিকেলে যে ছেলেটা রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে শপথ পড়াচ্ছে, সে এখন ছাত্র দল করে। ভাই তো এটা অস্বীকার করতে, এভাবে করে দেখলে আমি ছাত্র শিবিরের সভাপতি না রংপুর মেডিকেল, এটা ওনাকে দেখিয়েছি আমি। এরপরে দেখেন এখানে দেখেন আমাদের ভাই তো অনেকগুলো বিষয় বললেন, তার মধ্যে এখানে কিন্তু এখন আসলে তথ্য প্রযুক্তির যুগ, এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মানুষজন সবকিছুই জানে। আমি সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, এই যে যতগুলো ক্যাম্পাসে ঘটনা ঘটছে আপনারা ইনভেস্টিগেট করেন, ইনভেস্টিগেশন করা এখন সহজ, ইন্টারনেটে অনেক কিছু আছে, গুগল ম্যাপে দেখা যায়, অন্যান্য জায়গাগুলোতে বোঝা যাবে যে কে কোথায় হামলা চালাইছিল, ট্রেন দেখে আপনি করতে পারবেন। একটাতেও ইসলামী ছাত্র শিবির প্রথমে কোথাও হামলা করে নাই, প্রত্যেকটা জায়গায় ছাত্রদল হামলা করেছে এবং ইসলামী ছাত্র শিবির ধৈর্যের পরিচয় দিয়েছে এবং ইসলামী ছাত্র শিবির প্রতিরোধ করে তুলেছে। আমি চ্যালেঞ্জ করে বলতেছি প্রত্যেকটা জায়গায় এরকম। এরপরে দেখেন আরেকটা বিষয় এখানে আসতেছে, সেটা হলো যে বারবার একটা বিষয় যে আমরা অতীতে হাসিনার ওই সময়টাকে আমরা দেখছিলাম যে একটু ভালো কথা বলতো, প্রশাসনে সৎ থাকতে চাইতো, বলতো এ হলো জামাত শিবির। বিশ্ববিদ্যালয়গুলোতে আবরার ফাহাদ ফেসবুকে ভালো স্ট্যাটাস দিত, সে হলো শিবির, তাকে মেরে ফেলা যায়। একইভাবে জুলাই পরবর্তী বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীরাই যে বিপ্লবটা সংগঠিত করেছে, সাধারণ শিক্ষার্থীরা যদি তার কোনো যৌক্তিক দাবিদাবা নিয়ে আসে, ছাত্রদলে একই কায়দায় যাইতে চায় যে সবাইকে তারা শিবির বানাইতে চায়, সবাই তো শিবির হবে না, বরং ইসলামী ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীদেরকে ওন করে, ইসলামী ছাত্র শিবির ছাত্রদের অধিকারকে ওন করে এবং ইসলামী ছাত্র শিবির ছাত্রদের অধিকার আদায়ের জন্যই রাজনীতি করে এবং তাদেরকে অধিকার দেওয়ার চেষ্টাটুকুই করে। এই জায়গায় আমরা একবারে ওপেন যে কোনো যদি শিক্ষার্থীদের ভালো হয় কোনো একটা জায়গায়, তাহলে ইসলামী ছাত্র শিবির যদি তার কোনো সাংগঠনিক ব্যক্তিগত কোনো ক্ষতিও হয়, ইসলামী ছাত্র শিবির সেই ক্ষতিটা ইসলামী ছাত্র শিবির মেনে নেয়, বরং সাধারণ শিক্ষার্থীদের যে উপকার হয় এটাই হলো আমাদের সবচেয়ে বড় চাওয়া। তো এই জায়গা থেকে আমাদের কাছে যেটা মনে হয়েছে ওভারঅলি মানে সবগুলো জায়গাতে যে আমাদের বাংলাদেশে আসলে অনেকগুলো সংকট আছে বর্তমানে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে, এরপরে আবার লোডশেডিং এর কথা আমরা বলতে পারি যে প্রচুর পরিমাণ লোডশেডিং হচ্ছে। এরপরে দেখেন অন্য আরেকটা জায়গা যে শিক্ষার্থীদের অন্যতম শিক্ষার্থীরা অধিকাংশ ভোটার যারা ক্যাম্পাসে আছে তারা কিন্তু হায়ের পক্ষে ভোট দিয়েছেন, ঠিক আছে, গণভোটে হায়ের পক্ষে ভোট দিয়েছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার সহ সবাই আসলে টালবাহানা করতেছে, বাস্তবায়ন না করার পক্ষেই তাদের নানা ধরনের মতামত তারা দিচ্ছেন। দেখুন আমি সংক্ষেপে সবশেষ প্রশ্ন জানতে চাই সিকবা, মানে নির্বাচনের পরবর্তী 5 মাসে বা আপনাদের ছাত্র সংসদ নির্বাচনের পরবর্তী সময়গুলোতে বলি, এখন তো আর মাঠে ছাত্রলীগ নেই, এটা তো একদম মীমাংসিত একটা বিষয়। আরো বড় মীমাংসিত বিষয় হচ্ছে ক্যাম্পাসে আপনাদের বক্তব্য যে কোনো হানাহানি নেই, তো সাধারণ শিক্ষার্থীরা আসলে কাদের ব্যানারে? প্রশ্ন হচ্ছে তারা কাদের জন্য? সেখানে তো সেই মানে শিক্ষা ব্যবস্থাটা তো সবার জন্য, এই সংঘাতগুলো আসলে তাদের কাছে কি বার্তা দিচ্ছে?
হ্যাঁ, সংক্ষেপে একদম শিক্ষার্থীরা তাদের মতো করে কাজ করার চেষ্টা। শিক্ষার্থীরা তো এখন আসলে এক্সট্রিমলি ফ্রিডম, আলহামদুলিল্লাহ এখন অন্তত ফ্রিডম আছে, তারা তাদের মতো করে কাজ করছেন, কথা বলছেন। তবে আপনার একটা ইয়ের সাথে আমি একটু দ্বিমত পোষণ করি, মানে আওয়ামী লীগের ওই সময়টাকে আপনি আর কখনো মিলাইতে পারবেন না। আওয়ামী লীগের ওই সময়টা ছিল একটা ফ্যাসিবাদী সময়, প্রয়োজনও নেই, মিলাচ্ছে তারা মিলানোর কোনো প্রশ্নই ওঠে না। আওয়ামী লীগে আর বর্তমান সময় যদি চিন্তা করেন, ছাত্রদল ইসলামী ছাত্র শিবিরের উপরে বিভিন্ন জায়গায় হামলা করছে, কিছু কিছু জায়গায় সাধারণ শিক্ষার্থীরা আক্রান্ত হয়েছে, কিন্তু এটা ছাত্র লীগের যে মানে উদ্ধতপূর্ণ আচরণ, এটাকে আসলে ক্রস এখনো করে নাই বলে আমরা মনে করছি। তবে আমরা একটা সিমটম দেখতে পাচ্ছি যে তারা হয়তো বা তাদের মতো হইতে চায়, এটা আমরা বলি এবং এটার আমরা প্রতিবাদ জারি রাখবো। তো এই জায়গা থেকে আসলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে একটা পরিবর্তন তো হয়েছে। এখন যদি কিন্তু আমরা চাই আসলে সংখ্যা যাই হোক না কিন্তু গুণগত জায়গাগুলোতে পরিবর্তনটা আসুক, ছাত্র রাজনীতি হোক বা না হোক, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে নিরাপদ হোক, সংখ্যাহীন হোক। অসংখ্য ধন্যবাদ সিকবাতুল্লাহ সিকবা, নাসিরউদ্দিন নাসির, দুজনকে আমাদের এই আজকের প্রযুক্তি বাংলাদেশে এসে ক্যাম্পাসকার শিক্ষার্থী নাকি সংগঠনের এই বিষয়ে আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য ধন্যবাদ। দর্শক, শেষ করছি প্রযুক্তি বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গে থাকুন।